হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাকাউন্টিং সুপ্রিমেসি। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। নবম দশম শ্রেণীর ফিনান্স এবং ব্যাংকিং ইউটিউব টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাফায়েত হোসেন ভুইয়া সিফাত। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে প্রথম অধ্যায় ফিনান্সের, সেটা হচ্ছে অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন, এটা নিয়ে। তো ফিনান্স যেটাই বলেন না কেন, দুইটা একই জিনিস বোঝায়। যে অর্থায়নটা কি? অর্থায়ন মানে হচ্ছে অর্থ আনয়ন কোনো কিছুর জন্য। সো আমরা যখন কোনো বিজনেস করব বা ব্যবসা করব, তখন এই ব্যবসা করার জন্য অবশ্যই অর্থ লাগবে, তাই না? সেই অর্থটা কোথা থেকে নিব, আমি কিভাবে নিব, বা সেই টাকার ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনাটা কিভাবে করব, আমি কত টাকা ধার নেব, কত টাকা আমার ক্যাশ থাকবে, নাকি পুরোটাই ধার নেব, নাকি সম্পূর্ণটাই ক্যাশ নিব, আর সেই ক্যাশ টাকাগুলো আমি কোথায় খরচ করব, বা ধারের টাকা দিয়ে আমি কী কিনবো। সো এই সমস্ত সব কিছু মানে একটা প্ল্যানিং করা বা পরিকল্পনা করাই হচ্ছে অর্থায়ন। সেখানে কিছু লেখা আছে, আপনারা এটা পড়ে নেবেন। অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকা শক্তি ধরা হয়, কারণ অর্থায়নের ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, তাহলে সঠিকভাবে আসলে ব্যবসায়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না। অর্থায়নের ধারণাটা এখানে আছে। আমি যেই কথাটা বললাম এগুলো একটু ডিটেলস আকারে লেখা আছে, আপনি পড়ে নেবেন। সো ব্যবসায়ের ক্ষেত্রে অর্থায়নটা মূলত এই ধারণাটাই প্রকাশ করে যে সংগৃহীত অর্থ এবং অর্থের কিভাবে ব্যবহার করা যাবে। তো এই অধ্যায়ের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমি বলি এখানে অর্থায়নের ক্রমবিকাশের ধারাটা আপনারা পড়ে নেবেন, এটা অনেক সময় আসে। এই যে ব্যবসায় অর্থায়ন, যেটা সব কাজের জন্যই অর্থায়ন করা হয়। যেহেতু আমাদের ব্যবসা রিলেটেড কাজ, আমরা বিজনেস স্টাডিজ গ্রুপের স্টুডেন্ট, পাশাপাশি আমরা হিসাব বিজ্ঞান করি, ব্যবসায় পরিচিতি, ব্যবসায় উদ্যোগ এগুলো পড়ি। তো আমাদের আসলে ব্যবসায় অর্থায়নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরেও সরকারি অর্থায়ন কি, ব্যক্তিগত অর্থায়ন কি, আন্তর্জাতিক অর্থায়ন কি, এগুলো পড়ে নেবেন। এগুলো পড়ে নিলে আপনাদের একটা ভালো ধারণা হবে অর্থায়ন সম্পর্কে। তো আমি এখানে আলোচনায় আসি। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স। মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে কি বলে? ব্যবসা প্রতিষ্ঠান। এটা আমরা জানি। ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য অর্থায়ন প্রক্রিয়া, মানে যেই অর্থায়ন প্রক্রিয়াটা ব্যবহার করে সেটাই কি? ব্যবসায় অর্থায়ন। সো ব্যবসা প্রতিষ্ঠানটা আলটিমেট গোল থাকে কি? যে মুনাফা অর্জন করা বা লাভ করা। সো তারা তাদের সংগৃহীত যে অর্থগুলো, মানে টাকা পয়সাগুলো তারা ম্যানেজ করে ব্যবসা করার জন্য, সেই অর্থগুলো সঠিক উপায়ে ব্যবহার করা এবং সঠিক জায়গা থেকে সংগ্রহ করে ব্যবসা অর্থায়নের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ। তো আমি এখানে অংশীদারের প্রতিষ্ঠান থেকে শুরু করি। ব্যক্তিগতটা আমরা বুঝি। অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারদের মধ্যে ঝুঁকি বণ্টিত হয় বলে ব্যবসায়ের আর্থিক ক্ষতি বহনে ব্যক্তিগত সম্পত্তির জন্য প্রস্তুত থাকতে হয়। অংশীদারি ব্যবসায় কিন্তু একটা সিস্টেম আছে যে অংশীদারি ব্যবসা যারা করে তাদের যখন কোনো ক্ষতি হয়, তখন তাদের ক্ষতি তাদের ব্যবসার মোট টাকার পরিমাণের চেয়ে অনেক বেড়ে যায়। তেমন উদাহরণস্বরূপ আমি বলি, কেউ যদি 3 বন্ধু মিলে 3 লক্ষ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, সেই ব্যবসার কারণে যে কোনো ক্ষতি হলো, মানে একটা ব্যবসা লস খাইলো বা সামাজিক একটা ক্ষতি হলো, সেই টাকার ক্ষতির দায়ভার সেই 3 লক্ষ টাকার ব্যবসা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত চলে যেতে পারে। তখন অংশীদারদের পার্সোনাল সম্পত্তি বা ব্যাংক ব্যালেন্স থেকে টাকা কাটা যেতে পারে। সো এটা অংশীদারি ব্যবসার একটা সিস্টেম। তো এই জন্য কী করে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কীভাবে টাকাগুলি কালেক্ট করে? দেখো, মুনাফা, নিজস্ব তহবিল, আত্মীয় স্বজন থেকে ঋণ নেওয়া অথবা ব্যাংক বা গ্রামীণ মহাজন থেকে সুদের ভিত্তিতে ঋণ অংশীদারি ব্যবসা গ্রহণ করে। আর অংশীদারি ব্যবসার লক্ষ্যটা এখানে দিয়ে দিচ্ছে যে যথাযথ ব্যবহার নিশ্চিত করে মুনাফা অর্জন করাই অংশীদারি ব্যবসার লক্ষ্য। যাই হোক, এই অর্থায়ন অধ্যায়ের সাথে কিন্তু ব্যবসার যেই গোলগুলো এগুলো কানেক্টেড, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর যৌথ মূলধনী কোম্পানির অর্থায়ন প্রক্রিয়াটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আলাদা। যৌথ মূলধনী কোম্পানি কোনগুলো? যেগুলোকে আমরা জয়েন্ট স্টক কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি নামে অভিহিত করা হয়, যেগুলো শেয়ার দ্বারা নির্ণয় করা হয় মালিকানা। তো ওই কোম্পানিগুলোর মূলধন সংগ্রহ পদ্ধতিটাই সবচেয়ে জটিল এবং বিভিন্নভাবে তারা টাকা কালেক্ট করে থাকে এবং টাকা ব্যবহার করে থাকে। তো কীরকম আমরা পড়ি, একটা যৌথ মূলধনী কোম্পানি হইতে হইলে কি করতে হয়? সরকারি অনুমোদন নিতে হয়। সরকারের অনুমোদন দেওয়ার আগে ন্যূনতম মূলধনের পরিমাণ, পরিচালকগণের পরিচয়পত্র, এনআইডি কার্ড, ব্যবসার উদ্দেশ্য, নানাবিধ কাগজপত্র বিচার বিশ্লেষণ করে থাকে।
অনুমোদন পেলে একটা কোম্পানি তার বড় অঙ্কের কাঙ্ক্ষিত মূলধনকে ছোট ছোট অঙ্কে বিভক্ত করে শেয়ার হিসেবে বিক্রয় করে। যেমন 10 কোটি টাকার মূলধন 1,000 টাকার 1 লক্ষ শেয়ারে বিভক্ত করে জনগণের কাছে বিক্রয় করা হয়। সো এটা আমি বলি ব্যাপারটা, 10 কোটি টাকা একটা কোম্পানির পক্ষে মূলধন হিসেবে সংগ্রহ করা সম্ভব হয় না প্রথমেই। ধরেন আপনি আর আপনার বন্ধু মিলে শুরু করবেন, আপনার 2 কোটি আছে আর আপনার বন্ধু 2 কোটি আছে, সো 4 কোটি টাকা নিয়ে শুরু করলেন, কিন্তু আপনাদের ব্যবসার যে আকারটা, মানে ব্যবসাটা করতে গেলে আপনাদের 10 কোটি টাকা লাগবে। সেই 10 কোটি টাকা আপনি কোথা থেকে উঠাবেন? মানুষের কাছ থেকে উঠাবেন, কিংবা বিভিন্ন ব্যাংক বা ফাইন্যান্স প্রতিষ্ঠান বলে যারা অর্থ সরবরাহ করে ব্যবসার জন্য, তাদের কাছ থেকে উঠাবেন। সো এই জিনিসটা করার জন্য আপনাদেরকে কী করতে হয়? কোম্পানি তৈরি করতে হয়। সো কোম্পানি তৈরি করে কোম্পানির যে মূলধনটা আছে এটাকে শেয়ারের অংশে ছোটো ছোটো করে বিভক্ত করতে। এই সম্পর্কে আপনারা ইন্টারমিডিয়েট আরও বিস্তারিত জানতে পারবেন হিসাব বিজ্ঞানে, ফিন্যান্সেও। যাই হোক, মনে রাখবেন যৌথ মূলধনী কোম্পানির মূলধনটাকে কি বলে? শেয়ার বলে। শেয়ারগুলোর দাম কত? বিভিন্ন দামের হতে পারে, 100 টাকার হতে পারে, 1000 টাকার হতে পারে, 5000 টাকার হতে পারে। কোনো ব্যক্তি চাইলে 100 টাকা দামের 500 শেয়ার কিনতে পারে, 100 টাকা দামের 100 শেয়ার কিনতে পারে, কেউ চাইলে 500 টাকা দামের 10টা শেয়ার কিনতে পারে, 20টা, 100টা। সো ন্যূনতম একটা ভালো অ্যামাউন্টই শেয়ার কিনতে খরচ হয় মানুষের, আর কি, যারা পাবলিক কিনে। সো এটার একটা সুবিধা কি, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের গ্রামেগঞ্জের মানুষজন শেয়ার কিনতে পারে, বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার কিনতে পারে, শেয়ার হোল্ডারগণ কোম্পানির মালিক এবং কি প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডাররা শেয়ার বাজার যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ার বিক্রয় করে শেয়ারটি নগদ অর্থে রূপান্তর করতে পারে। সো শেয়ারের হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য, শেয়ার চাইলে সহজেই হস্তান্তরযোগ্য, মানে বিক্রি করে দেওয়া যায়। আপনি আজকে একটা কোম্পানির শেয়ার কিনলেন, আপনার এখন টাকা দরকার, আপনার ভালো লাগতেছে না, আপনি এটা বিক্রি করে ফেলতে পারবেন, অন্য কেউ ইনস্ট্যান্টলি সেটা কিনে ফেলবে। আর এই শেয়ার কেনা বেচা হয় কোথায়? স্টক মার্কেট বলে এটাকে। কী বলে? স্টক মার্কেট। সো বাংলাদেশে 2টা স্টক মার্কেট আছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এই সম্পর্কে বিস্তারিত আর সামনের অধ্যায় আছে। শেয়ারের ছাড়াও কি করে? বন্ড আর ডিবেঞ্চার। বন্ড হচ্ছে কি? বন্ড হচ্ছে একটা প্রতিশ্রুতিপত্র। যেমন একটা কোম্পানি একটা বন্ড ইস্যু করলো, মানে বন্ড বের করলো। তো ব্যাপারটা কীরকম, যে কোম্পানি বন্ড ইস্যু করলো 5,000 টাকার, কোম্পানি এইটাকে আপনাকে সুদ দেবে 5,000 টাকার উপরে 200 টাকা, কোম্পানি মানে শর্ত দিয়ে দিল আর কি। তো এই 5,000 টাকার বন্ডটা আপনি কিনতে পারবেন যে 6 মাস পরে কোম্পানি আপনাকে 5,000 টাকার বন্ডের জায়গায় 5,500 টাকা দিবে আপনাকে। এটা হচ্ছে বন্ড। আর আরেকটা কি দেখুন, আরেকটা হচ্ছে ডিবেঞ্চার। ডিবেঞ্চার বন্ড অনেকটা কাছাকাছি, তবে ডিবেঞ্চারের ব্যবহার বর্তমানে খুব কম, বন্ডটাই অতিরিক্ত চলে। দুইটা সেমই কাছাকাছি আর কি। সো যৌথ মূলধনী ব্যবসায় সাধারণ জনগণ থেকে ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারে। সেক্ষেত্রে ডিবেঞ্চার হোল্ডার যারা ডিবেঞ্চার বা ঋণপত্র ক্রয় করে তাদের নির্দিষ্ট হারে নিয়মিতভাবে সুদ প্রদান করতে হবে, কিন্তু তারা শেয়ার হোল্ডারদের কোম্পানির মানে শেয়ার হোল্ডারদের মতো কোম্পানির মালিক না। যারা শেয়ার কিনে তারা হচ্ছে বছর শেষে লাভ পায়, আর যারা বন্ড বা ডিবেঞ্চার কিনে তারা কি পায়? সুদ পায়। তো এই তো গেল ব্যবসায় অর্থায়ন। আর ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠান জিনিসগুলো কি, এগুলো একটু জেনে নেবেন। ব্যাংক কি, আর্থিক প্রতিষ্ঠান কি, এটা একটু পড়লে বোঝা যাবে। তো প্রথম অধ্যায় আসলে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু চোখে পড়ে না। এই অধ্যায়গুলো মূলত মুখস্থ করার চেয়ে বুঝে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বুঝে বুঝে পড়বেন, তাহলে আপনারা ফিন্যান্সের প্রথম অধ্যায় সম্পর্কে বেশ ভালো একটা ধারণা পাবেন। তারপরে যে এখানে একটা জিনিস আসছে সেটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। মানে আর্থিক ব্যবস্থাপক বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানের অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত যে হ্যান্ডেল করে সেই হচ্ছে আর্থিক ব্যবস্থাপক। সো তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, কীভাবে কোম্পানিতে টাকা আনা যায় সেই ব্যবস্থা করা। আরেকটা হচ্ছে কি ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত, কীভাবে টাকাটাকে সঠিকভাবে বিনিয়োগ করা যায়। সো এই আয় সিদ্ধান্ত সম্পর্কে আর ব্যয় সিদ্ধান্ত সম্পর্কে এখানে বিশেষ করে প্র্যাকটিক্যালি উদাহরণ দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন, ভিডিও বড় করতে চাই না এগুলি করে। এই তো প্রথম অধ্যায় আমাদের কিন্তু শেষ, ঠিক আছে। এখানে আপনার একটা সৃজনশীল আছে, চাইলে আপনি একটু দেখে নিতে পারেন। সো ফিন্যান্স বা ব্যবসায় অর্থায়ন যদি বলি আমি ফিন্যান্স মূলত ব্যবসায় অর্থায়নটা নিয়ে বেশি আলোচনা করে, তো এই দিকে আপনারা ফোকাস রাখবেন। আর আর্থিক ব্যবস্থাপকের যে কার্যাবলী আছে সেটা আপনারা ভালোভাবে জেনে রাখবেন। আশা করি আপনাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা হবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। বেশিক্ষণ বকবক করার জন্য দুঃখিত।
ভালো থাকবেন সবাই। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আসসালামু আলাইকুম।